হ্যালো এভরিওয়ান, আজকে একজন দারুণ গেস্ট আছে, আপনারা অলরেডি মনে হয় দেখতে পাচ্ছেন আমার পাশে। আমার মনে হয় ইন্ট্রো দেওয়ার কিছু নাই। ওয়ান অ্যান্ড অনলি অন্তিক মাহমুদ। আহ, তো অন্তিক, কি কিছু বলতে চাও আমি ঢাকা কমিক্স এসে? একটু মজা পাইতেছি। ক্যামেরার অ্যাঙ্গেল, কোথায় বসে আছি, সবকিছু মিলে আই এম হ্যাভিং ফান। হ্যাঁ, মানে আমাদের ক্যামেরার পজিশনটা এমন যে ক্যামেরা জুম ইন জুম আউট করতে না পারলেও আমরা মাঝে মধ্যে জুম ইন জুম আউট করি। তো এটা যারা অলরেডি রেগুলার দর্শক তারা জানেন যে আমরা খুবই স্টিফ হয়ে বসে থাকি। এটার কারণে আমরা ক্যামেরা সেটআপ পাল্টাবো এবং তার আগে ক্যামেরার এই স্টিফ সেটআপের মধ্যে আমরা অন্তিকের সাথে একটা আড্ডা দিব। এবং আজকে যারা ভাবছেন যে খুব মজার আড্ডা হবে, তাদের জন্য খুবই দুঃখ সংবাদ যে আমরা আজকে বোরিং একটা আড্ডা দিব। যেটা হচ্ছে কমিক্স বিজনেস, তাই তো? আমরা এটা একদম আমরা উই আর সিরিয়াস, আমরা বিজনেস নিয়ে আলাপ করবো। তো অন্তিক, আমরা জানি যে আমি তোমাকে তুমি করেই বলি, এখানে ফর্মালি আপনি বলছি না। সেটা হচ্ছে যে অ্যানিমেশন, এটা বলার কিছু নাই, তুমি একটা ভিন্ন ধারা নিয়ে আসছো এবং ইয়াং গ্রুপ। এটা নট অনলি ইয়াং গ্রুপ, আমার তো বুড়া, আমিও মাঝে মধ্যেই দেখি। ইদানিং দেখা কমে গেছে কেন জানি, ইউটিউবে নোটিফিকেশন আগে পেতাম, হ্যাঁ খুব কম দেখা হয়, কিন্তু আগে না নোটিফিকেশন আসতো। যেমন আমি ওই যে অনেকগুলি কমিক্স চ্যানেল ইত্যাদি, যেমন প্রোকো, হ্যাঁ ইত্যাদিতে অনেকগুলি নোটিফিকেশন আসতো আগে, এখন কেন জানি আসে না। নাকি আমি কম দেখি বলে দেয় না? অ্যালগোরিদম, আচ্ছা আচ্ছা, অ্যালগোরিদমের ফাঁদে পড়ে গেছি। বাট অ্যাপার্ট ফ্রম অ্যানিমেশন, আমরা জানি যে তুমি কমিক্সে খুবই ইন্টারেস্টেড। খালি ইন্টারেস্টেড না, তুমি করো, তোমার নিজের বিজনেস আছে। এবং আমরা একসাথে একটা কোলাবোরেশন কমিক্সও করেছি, কয়েনটস, যেটা আমি ঠিক শিওর না পরেরটা আদৌ কবে আসবে। আচ্ছা, আসবে, কোন এক সময় আসবে। এটা করতে গিয়ে মানে আমাদেরটা তো আমরা জানি। আমি শুনতে চাই যে অন্তিক মাহমুদ স্টুডিওর যে কমিক বুক বা প্রিন্ট ম্যাটেরিয়ালে যদি আমরা থাকি, ওইটাতে কি কি প্রবলেম তুমি ফেস করেছো, করছো, এবং সামনে তোমার প্ল্যান কি, মানে বিজনেস নিয়ে যদি আমরা আলাপ করি প্রথম থেকে। আমার কাছে এটা আমি প্রিটি মাচ শিওর ভাই আপনিও বলবেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে দুইটা ইস্যু, সেই দুইটা ইস্যুর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কি আমরা কোনো কমিক্সে রেগুলার হতে পারি না। সো ফর এক্সাম্পল, আপনি কোন একটা ক্যারেক্টার বিল্ড আপ করবেন, ওকে, সো ফর এক্সাম্পল অন্তিক মাহমুদ ক্যারেক্টারটা বিল্ড আপ করার জন্য আমরা কি করতেছি, আমার প্রত্যেক মাসে একটা করে ইউটিউব ভিডিও ছাড়তেছি কনসিস্টেন্টলি। ঝামেলা যেটা হয়েছে সেটা আমার মেইন প্রায়োরিটি হয়ে গেছে, রাইট? সো আমি আরেকটা কমিক ক্যারেক্টার ছাড়তে চাই অথবা কার্টুন ক্যারেক্টার ছাড়তে চাই, তাহলে আমার সিমিলারলি আমার সেরকম পার মান্থ কিছু একটা করতে হবে যাতে মানুষ গেট ইউজ টু ইট। এক্স্যাক্টলি। হ্যাঁ, প্রবলেম যেটা হয়েছে ভাই, ইউটিউব ভিডিও ফ্রিতে ছাড়া যায়, ইউটিউবে কমিক্স প্রিন্ট করতে হয়। রাইট, সো এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার সেই কমিক্স বানাইতে হলে আমার বানাইতে হবে, ওকে। আপনার ক্ষেত্রে আপনারও 10টা কমিক্স আছে, সেই 10টা কমিক্স বানাইতে হবে। কোনো একটা কমিক্স ভাই আপনাদের ফেভারিট হয়ে যায়, আপনার খুবই ফেভারিট। সেকেন্ড যে একটা কমিক্স আছে, সেখানে আপনার টাইম কোথায় দেওয়া, রাইট? ওকে, তখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে একজনকে হায়ার করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি স্টোরি লিখে দিচ্ছি, ওটাও টাফ, মানে আমি সবগুলো স্টোরি আমি লিখে দেওয়া টাফ, রাইট? আমরা তো স্ট্যানলি না, স্ট্যানলিও কিন্তু লিখতো না সব স্টোরি, প্যারা লিখে দিত, হ্যাঁ আমার এটা লাগবে, ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে এটা টাফ। সো আপনি যখন কি করবেন, আপনি আরেকটা স্টোরি টেলারকে হায়ার করবেন। বাংলাদেশ স্টোরি টেলার কয়জন আছে? গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, পাইছি স্টোরি টেলার, আর্টিস্ট হায়ার হয় না। এন্ড আমি ভাই মানে আমারটা করবো না, ওইটা করবো না, তাকে বলবো নাকি নিজে রাখবো। মানুষের যে রিজনিং শুনি আমি, যে ভাই শুই না দিও অ্যানোনিমাসলি, মানে হ্যাঁ শিওর। ফর এক্সাম্পল, একটা আপুর সাথে আমার কথা হয়েছিল, আমার বহুত কোন একটা কারণে আর্টিস্টদের মধ্যে আমি আপুদের সাথে বেশ মানে অনেক আপুদের থেকে দেখছি আর্ট করে, এবং কথাবার্তা হচ্ছে, কাজ করতেছি হেন তেন, এন্ড মনে করেন যে একটা প্রজেক্ট কোন একটা কারণে হিট খেয়ে গেছে, যে পিপল আর লাইকিং ইট। সো ইমিডিয়েটলি এই টাইমে যেটা নেক্সট করা উচিত সেটা হচ্ছে কি ইমিডিয়েটলি আমাদের ওই কমিক্স নিয়ে আরো সিরিয়াস হওয়া উচিত, যাতে আর কি মানুষ আরো পায় জিনিস। হ্যাঁ, মানে আমি তো চাচ্ছি যে রেগুলার। ইমাজিন ওরকম পিক সময়ে আপনি শুনতেছেন তাকে এটা বলতে, চাইদার ওয়ান, ভাই এটা তো আমি স্কুলে হবির জন্য করি, ঠিক আছে, বুঝতে পারছি। অর নাম্বার টু, ভাই আমার একটু যে আব্বু আম্মু প্রেশার দিচ্ছে তো অন্য কাজে, এই কারণে আমি আর পারতেছি না। এটা যখন বলে, মানে ভাই আমি জানি না আপনি ট্রানজিশনটা খেয়াল করছেন কিনা, বা বি ভেরি অনেস্ট, ঠিক আছে ভাই। আমি আপনার ওয়ার্কশপ করছিলাম এক মাস, রিমেম্বার? সেখানে ভাই আমি পুরা এক মাসের প্রত্যেক শুক্র শনি আমি ময়মনসিংহ থেকে আসতাম। আমি এটা অনেকে বলি কিন্তু এখনো, যে হ্যাঁ ময়মনসিংহ থেকে আসতাম, এবং এসে আমি যাদেরকে দেখতাম, আমি ঐশিকের সাথে আমার পরিচয় হয়েছে, তারপরে অন্যান্য আর্টিস্টদের সাথে ওখানে পরিচয় হয়েছে। ওখানে হচ্ছে গিয়ে দুর্জয়ের যে আর্টিস্ট সম্পদ, উনিও ছিল এখানে। তারপরে আপনি ইফ ইউ
কেয়ারফুলি নোটিস, প্রত্যেকে আইদার 3D আছে এখন অথবা 2D তে আছে, এবং দে ওয়ার স্টুপিড লেভেলের সিরিয়াস। এক্স্যাক্টলি। ওকে, ডেডিকেশনের লেভেলটাই আলাদা। এখন ভাই ফর সাম রিজন আই ফিল লাইক মানে আইদার এটা অনেক অ্যাভেলেবল হয়ে গেছে যে ভাই হ্যাঁ একটা কোর্স তো করতেই পারবো, ঠিক আছে ভাই রেকর্ড করে রাখেন, পরে দেখে নেব। হ্যাঁ দেখে নিব। মানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি সবাই না ওই যে সেফ জোনে থাকতে চায়। ডাজ দ্যাট মেক সেন্স? লাইক আপনি তো আর করেন না, কি বলে কাপড়ের ব্যবসা করেন না, তারপরে আপনি তো আর ওই যে হয় না সরকারি 9 to 5 জব করেন না, আমি তো এটাই করি আর কি, এটাই করতেছি। সো আপনি জানেন যে আপনার সোল ফোকাস থাকবে এটা মরে গেলে আপনি মরে যাবেন। হ্যাঁ এটাই আমি বা আমি এটা যেটাই বলি। মানে দিন শেষে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ভাই আপনি যখন জানেন যে এইটা লস খাইলে আপনার লাইফস্টাইল নষ্ট হয়ে যাবে, অথবা ঢাকা কমিক্স যদি নাই হয়ে যায়, সর্ট অফ আপনার একটা আইডেন্টিটি নাই হয়ে যাবে, ইউ পুট ইউর হার্ট এন্ড সোল ইন ইট যে ভাই আমার যেমনি হোক রাইট এটা করতেই হবে। ওকে, এখন আমি এটা খুবই আমি ক্লিয়ার আমার ধারণা যে শুনতেছে তারা বুঝতেছে। একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করি। 300 মুভিতে একটা জায়গা ছিল যে লিওনার্ডাস যে, মানে দেখছো কি মুভিটা? যারা দেখেন এত স্পল করতেছি। মানে ওইখানে কি হয়, একটা গ্রুপ তারা যুদ্ধ করতে যাচ্ছে, ওই সময় আরো কিছু ভিলেজার আসে যে আমরাও যুদ্ধে যাব। তখন ওই লিডারটা তাকায় বলে যে তুমি কি করো? তুমি কি করো? আমি হচ্ছি মুদি দোকানদার। তারপর সে ফিরে তার সৈন্যদের যে জিজ্ঞেস করছে তোমরা কি করো? বলছে সোলজার। তো বলছে দ্যাটস দ্য ডিফারেন্স, বলছে যে তোমরা হচ্ছে পার্ট টাইম, এটা দিয়ে আসলে হবে না। হ্যাঁ, তুমি যদি কখনো বলো যে আমি ফুল টাইম আর কিচ্ছু না, আমি হচ্ছে সোলজার বা কমিক আর্টিস্ট, যেটাই বলো যে আমি এটাই, তাইলে তুমি যেটা বলছো এই প্রবলেমটা সলভ হইতে পারে। ডেডিকেটেডলি করতেছো। আপনাকে একটা কোশ্চেন যদি করি আমি এখানে, দিন শেষে ভাই সবাই তো আর পাবলিশার হবে না, রাইট? ঢাকা কমিক্স তো সবাই বানায়, সবাই মানে সবাই করলে তো আর হলো না। বাট অ্যাজ এ পাবলিশার, আপনিও পাবলিশার আমিও পাবলিশিং, অ্যাজ এ পাবলিশার ডু ইউ থিঙ্ক, মানে আমার ডাউটটা এখানে যে আমরা কি ওই দিন শেষে তো ফাইন্যান্সিয়াল কমফোর্ট জোন খুঁজতেছে, হ্যাঁ হ্যাঁ, প্লাস ওই যে কাজের ফান্ডটা আছে, কাজের ফান্ড তো ডেফিনেটলি আমাদের কমিক্স লাইনে আছে, আমরা কি ওই ফাইন্যান্সিয়াল কমফোর্ট জোনটাকে দিচ্ছি বা এনাফ প্রোভাইড করতে পারতেছি? এই মুহূর্তে পারতেছি না, বাট যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো করার সময় প্রথমে আমি যদি এক্সাম্পল দিই, ধরো আমাদের ক্রিকেট এখন প্রচুর টাকা, প্রচুর ফেম, তাই না? কিন্তু যারা প্রথমে টেস্ট স্ট্যাটাসের জন্য ফাইটটা দিছিল, এই যে আকরাম খান, তারপর যাদেরকে মানে অনেক পুরনো বুলবুল, এখন যারা আগে কাজ করছেন বা ডেডিকেটলি খেলছেন, তারা কিন্তু শিওর ছিলেন না যে আদৌ এটা কখনো কোথাও যাবে কিনা বাংলাদেশ ক্রিকেট, বাট দে গেভ দেয়ার মানে পুরা ক্যারিয়ার এটার পিছনে। যখন মানে কেউ আসলে দেখতোই না যে ক্রিকেট আবার বাংলাদেশ খেলে নাকি, ও আচ্ছা, বাট আমরা তখন ছোট, আমি তখন ক্লাস 10-এ পড়ি মনে হয়, তখন স্কুল ছুটি দিয়ে দিচ্ছে, মানে আমরা ইভেন তখন শিওরও না যে আদৌ ক্রিকেট বাংলাদেশ খেলে কিনা এটাই জানতাম না, এবং সামনে খেলবে কিনা তাও জানি, কিন্তু আমরা যে আনন্দটা পেলাম। এবং এখন এসে যদি তুমি দেখো, ওই সময় যারা প্রচুর কাজ করছে বা ক্রিকেটারই, তারা ক্রিকেটার, এবং তারা জানতো না যে আদৌ এটা কোথাও যাবে কি যাবে না, ডাউটে ছিল, তারা কিন্তু থামে না। এবং এখন যে ক্রিকেটে যাচ্ছে, আমি শিওর, আমি কাউকে ছোট বড় করতেছি না, দুইজনের ইয়েটা বোধহয় এক না, ইন্টেনশন, যে কারণ এটা স্টাবলিশ একটা ক্যারিয়ার, এখানেই সবাই ঢুকতেছে। কমিক বুক আমরা যদি এইভাবে দেখি যে একটা সময় পর্যন্ত কিন্তু একটা বড় গ্রুপের ডেডিকেটেডলি কাজ করতে হবে, জেনে যে এটা আসলে মূলধারা এখনো যায় নাই, এবং এটার বিজনেস এখনো ওইখানে যায় নাই। এটা খালি কমিক্স না, আসলে যে কোনো সেক্টরে এটা কতখানি গেছে কম্পেয়ার টু হোয়াট, কম্পেয়ার টু আমি যখন কোন মার্কেট, মানে ধরো যে ইন্ডিয়াতে একটা কমিক বুক মার্কেট আছে, থাইল্যান্ডে আছে, হ্যাঁ ফিলিপাইনে আছে, অনেক জায়গায়, সাউথ এশিয়ার কথাই বলতেছি, ধরো সাউথ এশিয়া বা আশেপাশে কান্ট্রিগুলি। আবার ধরো যে ডিসি, মার্বেল, মাঙ্গা, এগুলি মানে বিশাল, বা ফ্র্যাঙ্কো বেলজিয়ান কমিক, অনেক কিছু আছে। এখন তুমি দেখো যে যখন তুমি, আমি জেনুইনলি বাংলাদেশের মেইনস্ট্রিম কন্টেক্সটের কথাই বলতেছি। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে বলিউড মুভির ইন্ডাস্ট্রি কত বড়, আচ্ছা আচ্ছা, সেই কম্পারিজনে হচ্ছে কি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি কিন্তু এত বড় না, বাট বাংলাদেশের মানুষ কিন্তু এখন বাংলা সিনেমা দেখতেছে, তো তার মানে এটা মেইনস্ট্রিমে আসছে। কমিক্স তো এখানে অবশ্যই এখনো যায় নাই, তবে আমি মনে করি কমিক্স এর পটেনশিয়াল আরো বেশি, কারণ কমিক্স আসলে অনেক কমপ্লিকেটেড ইস্যু নিয়েও ডিল করতে পারে, সাইকোলজিক্যাল, এটা সেটা ডিপ, সবার জন্য। যেমন মুভিতে তুমি যে বাজেটের কথা ভাবো, কমিক্স এর বাজেট বেশি, বাট কম্পেয়ার টু মুভি টু পিস এটা অনেক কম সেই তুলনায়। সুতরাং আর যদি তুমি প্রিন্টিংটা বাদ দাও, অনলাইনে একটা দারুণ বুম হওয়া পসিবল।
হচ্ছে না কেন এটা যদি কোশ্চেন করো, আমি একটা জিনিস বলবো যে ডিস্ট্রিবিউশন ডিজিটালি দিলে একটা সমস্যা আমরা যেটা দেখছি, যদি পিডিএফ আপ করে দিই এবং বলি যে এটা 10 টাকা, তারপরও মানুষ কিনবে না, কারণ আমাদের এখানে আমরা পিডিএফ ডাউনলোড করে অভ্যস্ত যে আমরা যে এটা ফ্রি হয়, পিডিএফ আবার কিনবো কেন, মানে এটা তো পাওয়া যাবেই। হ্যাঁ, সুতরাং ওইটা ফেল করে সাধারণত। আবার হয়তো মার্কেটিং ওইভাবে করলে এটা ভালো হইতেও পারে যে কোনো কিছুর মতো, কিন্তু আমাদের যে এক্সিস্টিং যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে একমাত্র প্রিন্টেড জিনিস টাকা দিয়ে কেনা যায়, কিন্তু ওইটা হ্যাঁ মেবি ওই যে ওটিটি গুলি এসে একটা জিনিস ভাঙছে যে তুমি টাকা দিয়ে অনলাইনে কন্টেন্ট দেখতে পারো বা দেখা উচিত, সবকিছু ফ্রি না। হ্যাঁ, ইভেন এটা যদি হলেও না যা বাসায় বসে দেখো তাও ইউ হ্যাভ টু পে, এটা ধরো আস্তে আস্তে আমার অভ্যস্ত হচ্ছে, কিন্তু বইয়ের ক্ষেত্রে এটা সময় লাগবে। যেন অ্যামাজনের ইবুক বা ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা ভালো ইনকাম সোর্স, এবং মানুষ যেটা পরে অভ্যস্ত। মানে যে বাইরে আমি এখন যে বাইরে পড়তে গেলাম বা এখনো পড়তেছি, ওইখানে দেখলাম যে অ্যামাজনটা সবচেয়ে কমিক্সোলজি বলে অ্যামাজনের একটা আলাদা ইয়ে আছে, অনলি ফর কমিক্স, কারণ এটা তো ইমেজ মানে টেক্সট বেস না, ওইটার জন্য ওরা আবার একটা মিরর সাইট বলবো না কি বলবো যাই, কমিক্সোলজি, ওইটা আবার আমেরিকা বাংলাদেশ থেকে মানে অ্যাক্সেসিবল না, কারণ এটা আমাদের ওদের মার্কেটের মধ্যেই ধরে নাই, এরকম একটা বিষয় আছে। তো এইখানে যদি কেউ এটা করতে চায় হইতে পারে, বা তোমার যে কোশ্চেনটা ছিল যে এটা আসলে কি মানে কতদূর গেছে, ওই সবসময় একটা কম্পারিজন। যদি তুমি এখন 10 বছর আগে, আমি বলবো যে ঢাকা কমিক্স যখন শুরু করছি, আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা বলি, তখন কিন্তু বাংলাদেশি কমিক্সটা দুর্লভ ছিল, 2-1টা হয়তো পেতাম। সেই হিসাবে এখন তো অনেক কমিক্স হচ্ছে, আমরাই তো মানে 200-র কাছাকাছি কমিক্স করে ফেলছি, প্লাস আরো অনেকে করতেছে এখন, কার্টুন পিপল করতেছে, তারপরে গ্রাফিক বাংলা ওরা গ্রাফিক নয় করতেছে, তুমি করতেছে, আরো অনেকেই করতেছে। পাঞ্জেরি তো আগে আমাদের আগে থেকেই, যদিও তার ডেডিকেটেড কমিক পাবলিকেশন না, বাট তাদের প্রচুর কমিক্স আছে, শাহরিয়ার ভাই কমিক্স, আরো অনেক আছে, মাইটি পান স্টুডিও করছে মাঝখানে। তো অনেক বেটার কম্পেয়ার টু আমাদের 10 ইয়ার্স ব্যাক। ভাই কম্পেয়ার টু 10 ইয়ার্স ব্যাক এটা হাফওয়ে চলে গেছে ভাই, আমার কাছে মনে হয়। ওইটাই বললাম, এটা এভরিথিং রিলেটিভ, বাট আমি আবার মনে করি আমাদের পোটেনশিয়ালের 5% আমরা যাইতেই পারি না। মানে বাংলাদেশ, আমি কয়েকদিন আগে না, আসলে সেটা অনেকদিন হয়ে গেছে, কাজীদা, মানে আমরা তো পঞ্চরোমাঞ্চ একটা কাজী আনোয়ার হোসেন, ওনার সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যখনই আমি দেখা করতে যেতাম 2টা কথা বই নিয়ে হতো, তারপরে উনি বিজনেসের আলাপ করতো। ফার্স্টেই বলতো তোমরা কয় কপি ছাপতেছো, আমি বললাম 2000 থেকে 3000, উনি বলতেন যে বাড়াও, আমি বললাম যে কাজীদা আসলে এটা কেমনে বাড়াবো, এটা কস্টিং, বলছে তুমি নিউজ প্রিন্টে চলে যাও। এবং উনি ফাইনালি যেটা বলতেন সেটা আসলে সেবার ফরম্যাটটা, হুইচ ইজ অ্যাকচুয়ালি মাঙ্গা। আমরা যদি অন্যভাবে দেখি, মানে বলছে মোটা বানাও, এবং মান্থলি না হলে বাই মান্থলি করো, এবং কনসিস্টেন্টলি আনো। দেন উনি বলছে তোমরা আসলে মূল মার্কেটে ঢুকতেই পারো না। এটার যেই মানে লেভেল, কারণ সেবা তো এটা করে দেখাইছে যে কত বিস্তৃত আসলে মানুষের ডিমান্ড, যে ওই পর্যন্ত পৌঁছাইতে হলে উনি বলছে তুমি যদি চাও যে একটা, উনি এটাই বলছে যে শিক্ষিত একটা গ্রুপ পড়বে, বলবে যে দারুণ হয়েছে, খুশি, সেটা একটা বিজনেস মডেল। কিন্তু রিয়েল বিজনেস করতে হলে তোমাকে স্প্রেড করতে হবে, স্প্রেড করতে হলে ম্যাটেরিয়াল কস্টিং কমাইতে হবে, এবং তোমাকে ওই যে মাঙ্গা আসলে যা করছে ঘুরে ফিরে এইটাই। তো ওইটা করলে আদৌ বোঝা যাবে যে আমাদের, আমরা আসলে জানি না আমাদের পটেনশিয়াল মার্কেটটা, কারণ আমরা এখন যেই কয়টা ঢাকাতে আমরা হচ্ছে 78 বুকশপসে এখন দেই, আগে সেটা 150+ দিতাম, সেখান থেকে আমরা অলমোস্ট অর্ধেক কাট করছি, কারণ হচ্ছে একদম আমি মানে ডাজন্ট মেক সেন্স বলতে আমি একদম সরাসরি ভিডিওতেই বলতেছি, তার টাকা দেয় না, টাকা মেরে দেয়, যদি এক কথায় বলি, নাম বললাম না কারণ সবাই জানে আর কি। এবং সেই দিন আমরা বসলাম যে আমাদের শুধু ঢাকাতে সেল হয়ে গেছে এরকম কমিক্স, যেখানে আমাদের কমিক্সের দাম কত 100-150 টাকা ম্যাক্সিমাম, 3.5 লক্ষ টাকা ডিউ ঢাকাতে খালি, মানে বুক স্টোর গুলি। হ্যাঁ, তার মধ্যে যেমন একজনেরটা দেখলাম যে তার হচ্ছে প্রায় 27,000, ঢাকাতে আপনার ই কয়টা 70+ আর কি। এখন প্রতিদিন আমরা 1-2টা কমাচ্ছি, 2-1টা বাড়াচ্ছি। সো এটা 70+ এর মধ্যে তো আপনার ই নেই, মানে সবাই টাকা দিচ্ছে না এরকম তো না, না কিছু আছে যে, কিন্তু যারা দেয় তারাও হচ্ছে 3-4 মাস পর। সো তুমি যখন অপারেশনাল কস্ট, মানে তোমার তো মান্থলি সব খরচ দিতে হচ্ছে, রেন্ট দিতে হচ্ছে, স্যালারি বলো, এটা বলো, অপারেশনাল কস্ট, প্রিন্টিং কস্ট, প্রেস তো আর বসে থাকবে না। যেমন এই প্রথমবার লাস্ট বইমেলার পরে আমাদের প্রেসেও কিন্তু ডিউ হয়েছে অনেক, যেটা আমাদের জীবনে হয় নাই। মানে আমার দেখা যেত যে বইমেলা শেষ মার্চ এপ্রিলের মধ্যে আমরা মোটামুটি 0 করে ফেলতাম, কিন্তু এইবারে পারা যায়নি। এক হচ্ছে মেলাও ড্রপ ছিল, কারণ মেলাটা একটা বিগেস্ট সেল, একটা কি মানে ওয়ান অফ যেকোনো পাবলিকেশনের জন্য ভাই বইমেলা, সেটা এই বছর অনিশ্চিত। তো সব মিলে হয় কি, আমার যেটা, আমাকে যদি জিজ্ঞেস করো যে এই মার্কেটটা হচ্ছে না কেন, আমি বলবো একজন স্মার্ট ডিস্ট্রিবিউটর মিসিং। ট্রু। কেউ যদি একটা বলে যে, কারণ কেউ যদি বিজনেস মডেল ভাবে, আমরা ডিস্ট্রিবিউটরকে কিন্তু 35-40% টাকা দিয়ে দিচ্ছি, মানে
জাস্ট ইমাজিন যে একটা বই আমরা এত আর্টিস্ট মিলে এত কষ্ট করে বানাইলাম, ওইটার 40 টাকা 100 টাকা তাকে দিয়ে দিচ্ছি। এনিওয়ে, আমার ইন্টারভিউ মানে আমার হয়ে যাচ্ছে, তুমি বলো তোমার এক্সপেরিয়েন্সটা শুনি। মানে আমার এক্সপেরিয়েন্স হচ্ছে যে ভাই আমি চেষ্টা করছি লাইব্রেরিতে বই দেওয়া। সবচেয়ে বড় যে প্রবলেমটা দেখছি সেটা হচ্ছে গিয়ে মানুষ মানে অশিক্ষিত বলতেছি না, বাট ওই একটা সার্টেন টপিকে এডুকেটেড না, বুঝছেন? তো প্রবলেম যেটা হয়, ফর এক্সাম্পল আমরা কোনো একটা লাইব্রেরিতে গেলাম, মানে থ্যাংক গড লাকিলি আমার একটা ইউটিউব ফেম আছে, লাকিলি। সো এইটা একটা আর্গুমেন্ট হিসেবে ঢুকতেই দিবে না। আর আমি তো পাঠাই আরেকজনকে, ওই ছেলে যশোরের, মানে ভদ্র হয় না, যে কোনো ঝামেলার মধ্যে নাই বা এরকম মানে মাঝে মানে বিশেষ ভাই আমরা তো যে হয় না যে কারো কিছু কিছু মানুষ আছে যারা ঝাইটারি খেয়ে অভ্যস্ত, কিছু কিছু মানুষ যারা এটা ফিজিক্যালি নিতে পারে। আমাদের টিমে এরকম ভাই কেউই নেই, থাকার কারণ নাই, দরকারও নাই। হ্যাঁ, তো তারা যখন ওইটা দেখে খেলা খায়, তো তখন আমি ওর কাছ থেকে আলাপ শুনে যা বুঝি, আমি খালি গাইড বই বেচবো, রাইট? আমি খালি মানে হুমায়ুন আহমেদ মারা গেছে বহুত আগে, না তারটা বিক্রি করতে তাকে মানা করতেছে না কেউ, কিন্তু খালি তার বই হইলে একটা কথা। তারপরে হচ্ছে ভাই মানে এট দ্য এন্ড অফ দ্য ডে লাইব্রেরিতে যে বই পড়বো ওই কালচারটাও বাংলাদেশে এখন নাই। সো ওই ব্যবসার অ্যাঙ্গেলে যে মুদির দোকান যেরকম জিনিসপাতি বেচে ওরকম লাইব্রেরি বই বেচে। সো ওইসব জায়গায় কমিক্স দেওয়াটা, আর কমিক্স কি ওইটাও রাইট, ঠিক আছে। আমার হচ্ছে গিয়ে কমিক্স এর দামটাও আমাদের ইউজুয়ালি একটু বেশি হয় কম্পেয়ার টু একটা বই, রাইট? কারণ এখানে ছবি টবি থাকে, প্রিন্টের ব্যাপার থাকে, ওটা কস্টলি মানে কম্পেয়ার টু রিটেন বুক, কারণ এখানে আরো লোক ইনভলভ, আর পাতায় পাতায় ড্রয়িং, এটা আসলে কস্টলি হবেই। আর আমার মনে আছে আমরা একটা লাইব্রেরিতে গেছিলাম, আমি আমার টিমকে নিয়ে, যে মানে একটা লাইব্রেরি দেখতে কিরকম হয় ইউজুয়ালি বা কেমন হওয়া উচিত। ওখানে সব হচ্ছে কি ওই ফেক বইগুলো থাকে না, যে ডাউনলোড করে প্রিন্ট করে, তাদের কাছে আমাদের বইও আছে, আপনাদের বইও আছে। তো তারা আমার বলতেছে এরকম করে যে তোমার বইয়ের দাম এত বেশি কেন? আমি বলছি কি হয়েছে, বলে সে একটা বই দেখাইছে, এই যে এই বইটা, এটা পৃষ্ঠা কত 300, বইয়ের দাম কত 150 টাকা, ঠিক আছে? তারপর তোমার কমিক্স এর পেজ কত 60, দাম কত 300, পুরো অপোজিটে। আমাকে বলতেছে এটা এত দাম হলে তো মানুষ কিনবে না। তো আমি বলছি আপু কিনতেছে তো। তো সে বলছে হ্যাঁ কিনতেছে, বাট ডোন্ট ইউ থিঙ্ক মানে তুমি যদি দামটা একটু কমায় দাও তাহলে এরকম দাম কমায় কত রাখবো? 150। ওকে, আমি বলছি আপু আপনার বই যেগুলো আছে একে তো ফেক, দুই হচ্ছে গিয়ে আপনি প্রিন্ট করে যে বেচতেছেন, আপনার আর্টিস্টকে বা রাইটারকে কিছু দিতে হচ্ছে না, 1 টাকাও দেওয়া লাগতেছে না আপনার। ওকে, কম্পেয়ার টু দ্যাট আমার আর্টিস্টই 2 জন, আমি যদি নিজের টাকা নাও নি, আমার যে পোলাপান দৌড়ে আপনাকে বইটা দিয়ে আসতেছে ওকেও দিতে হবে, ওকেও টাকা দিতে হচ্ছে, এরপরে হচ্ছে গিয়ে প্রেসকে টাকা দিতে হচ্ছে, সেই টাকাগুলো আমি কোথেকে নিয়ে আসবো? তখন সে একটুই হয়েছে যে আচ্ছা না তাহলে তো মেক সেন্স করে। পাইরেটেড বই আর এই বইয়ের সাথে কম্পেয়ার করলে তো হবে না, কিন্তু ভাই পাইরেটেড বই ভরে গেছে এখন। এটা দুর্ভাগ্য, বাট একটা পজিটিভ জিনিস হলো পাইরেট বই ভরে যাওয়ার মানে হচ্ছে এটা পড়ার তো একটা পাঠক আছে, এটা ট্রু। এখন এটার সলিউশন কি হইতে পারে বলে তুমি মনে করো? যেমন এটাও ট্রু যে আমরা যেভাবে দেখতেছি এটা তো পাইরেটেড বা ব্যাক মানে বিহাইন্ড দ্য সিন জিনিসগুলো আমরা নিজের মতো করে অ্যানালাইসিস করতেছি, এটা তো আর পাঠক করবে না। পাঠক গিয়ে দেখবে উনি যা বলছে তাই, আরে এটা মোটা, এটা নিয়ে যাই। আনলেস সে নিশ কমিক বুক পাঠক, তার কাছে কিন্তু খুব একটা পার্থক্য না। সে বলবে যে ইভেন আমি কয়েকটা ইন্টারেস্টিং বলি, আমরা তো স্টলে বসি, যেমন এক গার্জিয়ান এসে বলছে যে ভাই আপনার বই কিনলাম, এটা কিনলাম 150 টাকা, 150 টাকা যে কয় পৃষ্ঠা, আমার ছেলে 150 টাকায় 15 মিনিটে এনগেজ থাকবে না, যেটা কিন্তু ভ্যালিড পয়েন্ট, মানে ভুল বলে না। আমার এখন নিজের পিচ্ছি আছে, আমি জানি যে বাচ্চা এনগেজ রাখাটা একটা ইস্যু, যে ভাই তুই 1 ঘন্টা একটু একটা কিছু না বিজি থাক। আর একজন এসে এটা একটু অন্য অ্যাঙ্গেলে, সে এসে বলছে আরে চমৎকার কমিক্স, এটা তো আমরা ছোটবেলায় পড়তাম ভাই, এটা খুব ভালো লাগলো, কিন্তু দাম এত বেশি কেন? আমি বললাম যে বইটা সে হাতে নিয়েছিল ওর দাম ছিল 50 টাকা। আমি তো ফার্স্টে বুঝি নাই, বলছি ভাই আপনি কি 50 টাকায় বেশি বলতেছেন? বলছে হ্যাঁ এটা তো 20 টাকা হওয়া উচিত। তখন আমি বললাম ভাই আপনার কথা আমি একমত, এটা 20 টাকা না, এটা ফ্রি দেওয়া উচিত, সাথে আপনি যে নিলেন এই জন্য আরো 100 টাকা দেওয়া উচিত, যে থ্যাংক ইউ। কিন্তু এটা আমরা পারতেছি না, কারণ যারা বানাচ্ছে ওদেরকে তো খেতে হবে বা ওদের কি করতে হবে, এই জন্য পারা যাচ্ছে। এই জন্য অ্যাটলিস্ট 50 টাকা চলে, মনে করে জুম 1 বা এরকম কিছু। মানে সো এটা একটু উইয়ার্ড যে লোকজন, একটা হচ্ছে কমিক বুক
একটু সিনিয়র যারা, আমাদের যেটা এক্সপিরিয়েন্স, তারা ছোটবেলায় যখন পড়ছে তখন আসলে 10-15 টাকা ছিল কমিক্স, কিন্তু এটা ভুলে যায় যে মাঝখানে 30 ইয়ার্স চলে গেছে, তখন 10-15 টাকার ভ্যালু ছিল ডিফারেন্ট। রাইট। আমরা যখন স্কুলে যে চাচা চৌধুরী সবাই যে বলে, একটা চাচা চৌধুরী ডাইজেস্ট ছিল 15 টাকা। 15 টাকা মিনস এখনকার একটা বাচ্চা যদি 200 টাকার একটা বই কেনে, সেম ভ্যালু। কারণ তখন আমাদের লাঞ্চ বা টিফিন যেটাই বলো 2 টাকা থেকে 5 টাকা ছিল বরাদ্দ। তো বুঝতেই পারতেছো, 5 টাকা মানে তুমি প্রাইভেটে ভালো করলে আমার আব্বু আমাকে চাচা চৌধুরী কিনে দিত। ওটাই বলতে, মানে এটা আসলে অনেক কস্টলি একটা জিনিস ছিল। সো এনিওয়ে, ওইটা অ্যাপার্ট ফ্রম, আমার কাছে লাগে এটা কি হইতে পারে কিনা, জাস্ট ডিসকাসিং, সেটা হচ্ছে যে যদি বিজ্ঞাপন নেওয়া যায়, কারণ দুনিয়ার সব জায়গাতেই আমরা ডিসি, মার্ভেল বা অন্যান্য কমিক্স গুলি দেখি, আনলেস সেটা খুব পপুলার আইপি, যেমন টিনটিন অ্যাস্টেরিক্স বাদ দিলাম, কিন্তু রেগুলার কমিক্স সিরিয়ালাইজ করতে কিন্তু মাঙ্গাটা আমি শিওর না, পরে 4 পেজ পর অ্যাড দেয় মাঙ্গাতে না কমিক্সে। হ্যাঁ, তাহলে এটা আমাদের এখানে কেন হয় না? তুমি কি কোথাও অ্যাপ্রোচ করছো? কারণ আমরা যত জায়গায় অ্যাপ্রোচ করছি এটাতে আমাদের উল্টা বিপদ হয় ইউজুয়ালি। কারণ হয় কি, বিপদ কাউকে বললাম, উনি বললো যে জানাচ্ছি করতে গিয়ে আমাদের প্রিন্ট হোল্ড করে রাখতে হয়, সে জানাচ্ছে না, এবং যখন জানা ওইটা অলরেডি টু লেট, এবং ওইটার যখন বিল উদ্ধার করতে যাই সেটা আরো 3-4 মাসের একটা ঘোরাঘুরি। এবং সেটা কি লাইক আপনি এমন কাউকে অ্যাপ্রোচ করেন যার সাথে আপনার পার্সোনালি খাতির আছে, নাকি ইউ ট্রাই আউট এভরিওয়ান? আমার কথা যদি বলো, আমার আসলে এই লাইনে পার্সোনাল খাতির নাই, এটা আমার একটা অনেক বড় ল্যাকিংস বলো, কারণ আমি তো খালি আঁকি, ওইটা ওই নেটওয়ার্কিং নাই। কিন্তু নেটওয়ার্কিং বলতে পার্সোনালি চিনি যে যাকে, উনি তো পার্সন, উনি তো চাইলে পুরো ডিসিশন দিতে পারে না, হয়তো ওই ব্র্যান্ডের উনি একটা পার্ট দেখে, কিন্তু ওইটার যে বিল, এটা তো আসলে প্রকিউরমেন্ট, বিলিং, অ্যাকাউন্টস অনেকে জড়িত এখানে। তো ওইটার যে, হ্যাঁ, আমি কি ব্র্যান্ডের নাম নিতে পারবো এখানে? তোমার ব্যাপার, আমার আপনাদের কমিক্সের ব্র্যান্ডের নামগুলো। ও মানে যাদের অ্যাড আমরা দেখেছি, হ্যাঁ হ্যাঁ, ওকে। সো আমি ভাই, আপনি দেখছি মিড সিমেন্টের কাছ থেকে আপনারা কাজী ফার্ম থেকে নিয়েছেন, তো তাদের কি কোনো রিকোয়ারমেন্ট ছিল? না, এইখানে যেটা হয়েছিল, আমার মিডটা মনে নাই, এটা অনেক আগের কথা, ওইটা সম্ভবত আমাদের কনক ভাই ছিলেন আমাদের সাথে, ওনার সূত্রে আসছিল, ওইটা কোনো ঝামেলাই হয় না। ইনফ্যাক্ট তারা বলছিল যে একটা তোমরা তোমাদের মতো করে বানাবে, আমরা আঁকছিলাম, সো ওইটা গুড। কিন্তু ওইটা একদম প্রথমে বোধ হয়, ওটা আমার 2014-15 কথা ওইটা। তারপরে কি বলা, কাজিরটা আমার মনে নাই, কাজিরটা, হ্যাঁ, কাজির অনেকগুলো, কাজির না, আমাদের হচ্ছে কোন একটা ফ্রাইড ফ্রোজেন ফুড আর কি, ব্র্যাক চিকেনের ছিল, ওইটাতে আমাদের টাইম লাগছে, রং ব্র্যান্ড, হ্যাঁ, ভুল ব্র্যান্ড হয়েছে ওইটা না। সো মানে ওইটা ওকে, ভেরি গুড। ইভেন হরলিক্স, ওইটাও আমরা পাইছি খুব ভালো, কিন্তু অনেস্টলি এক একটার পিছনে আমাদের প্রচুর এফোর্ট দিতে হয়েছে ওই টাকাটা উদ্ধার করতে। হ্যাঁ, এবং সেটা আপনি কি কভার করতে পারছেন? তেমন কিছুই না, কারণ এগুলি কোনোটাই তোমার ধরো কত 20-30 হাজারের বেশি না, যেখানে আমাদের প্রিন্টিং কস্টই অলমোস্ট 1 লাখ টাকা। তার মানে আমাকে সেল করে ব্রেক ইভেনে যেতে আসলে যেই এফোর্টটা দিতে হয়, ওই যেটা বললাম পরের বইটা ছাড়তেছি না কেন, এটা ভিতরেরটা যারা জানে তারা বুঝতেছে, হ্যাঁ তারা বুঝতেছে। তো এটা যদি এমন হইতো যে কেউ একজন বললো ওকে তোমার 12টা ইস্যুর জন্য আমি একসাথে অ্যাটলিস্ট 50% বিল দিয়ে দিলাম, কিন্তু আমাদেরটা থাকবে, এটা যদি আমরা অ্যাডভান্স পাই, আমরা নিশ্চিন্তে আসলে 12টা কপি করতে পারি। এটা আমার আর কি, এখানে ভাই আমি একটা করে ফেলছি, এটা একটু ক্র্যাকডাউন করছি, বাট দেন একটা লং প্রসেস ছিল। তো ফর এক্সাম্পল, আমরা টেক আউটের সাথে কাজ করতেছি, আচ্ছা আচ্ছা, তো আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে সলিউশনটা কি হতে পারে। এটা ভাই খুবই ফারফেচ, বাট দেন এটা করতে পারলে ঝামেলা শেষ, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে গিয়ে ভাই, এটা ফেসবুক, তারপরে আপনি দারাজের কথাও বলেন বা এনি আদার অনলাইন প্ল্যাটফর্মের কথাও বলেন, সবারই একটা খুবই সিম্পল একটা মডেল আছে, সেটা হচ্ছে গিয়ে ফ্রি মডেল। আমি একটা সার্ভিস ফ্রিতে প্রোভাইড করবই, তা সে যাই হোক না কেন। আমার ক্ষেত্রে এটা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এগুলো মানুষ ফ্রিতে দেখতেছে। ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক, মানে ওইটার জন্য পে করতে হচ্ছে না, ফেসবুক চালাচ্ছি আমি, আমার খালি ডিরেক্ট পে নাই আর কি, হ্যাঁ, পে করতে হচ্ছে। এরপরে আমার সেকেন্ড মডেলটা আসছে একটা পেমেন্ট মডেল, which is আমার কমিক্স। ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক অ্যাড, রাইট? ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব অ্যাড, মানে অ্যাডসেন্স বা যাই বলি না কেন, এটা আসলো। এখন এই দুইটাতে যদি আমি একটা কোনো কানেকশন তৈরি করতে পারি, তাহলে আমার মনে করেন ইউটিউব থেকে আমার ক্যারেক্টার আসে, সেখান থেকে আমি কমিক্স বানাই, রাইট? এইটা পরে ভাই ব্র্যান্ডের কাছে অ্যাপ্রোচ করা ইজিয়ার হয়। সো ফর এক্সাম্পল, আমি টেক আউটের কাছে গেছি, টেক আউটের কাছে যাই বলছি যে ভাই, টেক আউটের সাথে ভাই আমার ডিল ইজ সো স্মুথ এন্ড অনেক আমি যেটা বলতেছি ব্যাড এক্সপিরিয়েন্স কিন্তু 4-5 জনের, বাকিদের কিন্তু অনেক বেটার, মানে খারাপ না। এটা জিনিস হচ্ছে কি ভাই, মানে ফর এক্সাম্পল আমি কোনো ব্র্যান্ডকে ছোট করতেছি, বাট
ওই দিন শেষে আমাদের কাছ থেকেও একটা কোয়েশ্চেন মার্ক আসে যে ঠিক আছে আমি কথা কথা টেক আউট কে নিলাম, আমি টেক আউট কে কি দিতেছি, রাইট? ওকে, মানে তার দিক থেকে দেখলে তো আবার দিন শেষে ভাই আপনি যদি ইউটিউব অ্যাড দেন, ফেসবুক অ্যাড দেন, মানে সে যদি নিজের টাকাতে নিজেই দেয়, সে বেয়ার মিনিমাম 500 টাকা খরচ করে, এর চেয়ে বেশি হয়তো অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারে। এক্স্যাক্টলি। কম্পেয়ার টু দ্যাট, সে যদি আমাকে 1 লাখ টাকা দেয় একটা কমিক্স প্রিন্ট করার জন্য, কয়টা কমিক্স ছাপাইতেছে আমি পুরোপুরি এগ্রি। কারণ তারা তো, আমি যদি তার জায়গায় থাকতাম আমিও তো একই জিনিস ভাবতাম যে ভাই আপনাকে 1 লাখ না দিয়ে আমি 1 লাখ টাকার বুস্টিং করি, সিম্পল, তাই না? এটা কেন করবো? ডেফিনেটলি। তখন যে জিনিসটা আসে ভাই সেটা হচ্ছে গিয়ে ব্র্যান্ডিং এর ভ্যালুটা বাড়ে কিনা। সো ফর এক্সাম্পল মনে করেন যে আমি একটা খুন খারাপি করছি, ওকে, আমি কাউকে মেরে ফেলছি, এন্ড আমি সিরিয়াল কিলার, বিসাইড দ্যাট আমার সাইড জব হচ্ছে গিয়ে আমার অন্তিক অ্যানিমেটেড স্টুডিও, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড আপনি খুবই ভালো মানুষ, আপনি সবাইকে দান খয়রাতি করে বেড়ান, মানে খুবই একটা সোবার, এন্ড আপনার সাইড বিজনেস থেকে টাকা কমিক্স, ওকে। নাও উইথ দ্যাট যদি কোনো একটা ব্র্যান্ড আসে, ব্র্যান্ড এসে আমাকে বলে যে ভাই, মানে আমাদের দুজনকে বলে, আমরা দুজনই অ্যাপ্রোচ করলাম যে ভাই আমি আপনার কমিক্স, আমার কমিক্সের জন্য আপনার কাছে স্পন্সরশিপ চাই, যতই আমি তারা মাইরা ফেলি এর চান্স আছে কিনা থাকুক, কিন্তু সে তারপর আমাকে করবে না স্পন্সর। ইটস বিকজ দ্য মোমেন্ট সে আমাকে স্পন্সর করবে, আমার তার ব্র্যান্ডের একটা ভ্যালু কমে যাবে। এক্স্যাক্টলি, ওকে। এবং এটা অনেক ব্র্যান্ডের এটা নাই, ওই পাওয়ারটা নাই। সো ফর এক্সাম্পল যারা মাস নিয়ে কাজ করে, তাদের ওই ক্ষমতাটা আছে টু ওয়ার্ক উইথ এনিওয়ান, যারা মাস জনগণকে নিয়ে কাজ করে, এখানে ডিফারেন্ট টাইপ অফ জনগণ আসতে পারে। একে তো তারা খুব কম টাকায় কাজ করতে পারে, দুই হচ্ছে গিয়ে তারা যে কারোর সাথে কাজ করতে পারে, তাদের যাই আসে না তাদের ব্র্যান্ড ভ্যালু কতখানি কমে গেছে। কম্পেয়ার টু দ্যাট, এখানে যখন আমার সাথে কাজ করতে আসবে সে দেখবে যে একটা সিরিয়াল কিলারের সাথে কাজ করছি, তার ব্র্যান্ড ডুবে যাবে, কিন্তু কম্পেয়ার টু দ্যাট আপনার সাথে কাজ করলে তার এটা বাড়বে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে ভাই একটা সাইকেল ক্রিয়েট করতে হয়। সো ফর এক্সাম্পল যখন টেক আউট আমাকে অ্যাড দিচ্ছে, তখন টেক আউটের যেটা সুবিধা হয়, নাম্বার 1 আমার কমিক্স আমি 3 থেকে 4 হাজার ছাপাই, ঠিক আছে, অ্যাজ রেগুলার 3 থেকে 4 হাজার ছাপাই, ওই 4 হাজার বই তো কমিক্স যাচ্ছি। 2 হচ্ছে গিয়ে ভাই আমি কমিক্স এর মধ্যে, আই উইশ একটা কমিক্স আনতে পারতাম, কেন আমি জানি, ওই কমিক্স এর মধ্যে ভাই আমরা একটা কুপন দিচ্ছি, সেই কুপন দিলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সেই কুপনটা ইউজ করে টেক আউট থেকে তারা টেক আউট থেকে একটা ডিসকাউন্ট পাচ্ছে, গেল। তো অডিয়েন্সকে আমি ওখানে নিয়ে যাচ্ছি, এটা আমার সেকেন্ড প্রপোজিশন যে ভাই দেখেন আমি মানুষদের ওখানে নিয়ে যাবো। 3 নাম্বার হচ্ছে গিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ওই কমিক্সটা প্রমোট করতেছি, সেই কমিক্সটা যখন সবই ইন্টারকানেক্টেড আর কি, সেই কমিক্সটা যখন প্রমোট করতেছি তার কাছে মাথায় এটা নাই যে আমি 1 লাখ টাকা দিয়ে মাত্র 10,000 মানুষের কাছে যাচ্ছি। তার ধারণা হচ্ছে কি আমি যখন 1 লাখ টাকা দিয়ে আমি কমিক্সের কাছে কমিক্সকে টাকা দিচ্ছি, সেই কমিক্সটা আমি ইউটিউবে প্রমোট করতেছি। ইউটিউবে প্রমোট করার জন্য অলরেডি মানে বেয়ার মিনিমাম 1 লাখ মানুষ তো দেখতেছে, ঠিক আছে। সো পার মানুষ 1 টাকা দিচ্ছি, কোনো সমস্যা নেই। যদি 2 লাখ হয়ে যায় আরো বেটার, 3 লাখ হয়ে গেলে আরো কমে আরো বেশি দিচ্ছে, আরো বেশি দিচ্ছে। সো এই সাইকেলটা যখন আমি করতে পারতেছি, তোমারটা তো যেটা সবার সুবিধা, এক হচ্ছে তোমার প্রচুর ফলোয়ার, সেটা একটা হচ্ছে তোমারটা এরকম 360 একটা মানে একটা এনভায়রনমেন্ট ইকোসিস্টেম আছে যে ওইখানে যেটাই যাবে একটা আরেকটাকে ইয়ে করবে, তার মানে এই ধরনের জিনিস থাকলে পসিবিলিটিটা বেশি। এটা আমাকে আয়মান সাদিক শিখিয়েছিল যে আমরা যেটা স্পন্সরশিপে সবচেয়ে বড় ভুল করি, সেটা হচ্ছে গিয়ে আমরা কি, আমরা কেমন, ঠিক আছে, আমাদের মতো জোস কেউ নাই, আমরা এইটা স্পন্সরের কাছে নিয়েছি, এবং এটা আমিও করতাম। বাট যেটা করা হচ্ছে সেটা হচ্ছে তাদের সাথে আমার কাজ করে লাভটা কি, বা ওনার মানে মানে দেখ what do they get, মানে তারা আসলে কি পাচ্ছে করে, এটা যদি ক্লিয়ারলি বোঝানো যায়। স্লাইড দেই তাদেরকে, স্লাইডের শুরুতে থাকা উচিত ওইটাই যে ভাই আপনি আমার সাথে কাজ করলে আপনি এটা পাবেন, বিকজ আমি এটা ওকে। সো এইটা হওয়া উচিত। এইটা হচ্ছে গিয়ে ভাই আমাদেরকে, আমরা সোফার যে স্পন্সরশিপ গুলো পাইছি, মানে আমরা সোফার মনে 2টা পাইছি, 2টা, হ্যাঁ, মানে কমিক্স অনেকগুলোর জন্য পাইছি, বাট স্পন্সরশিপ 2 কোম্পানি থেকে পাইছি। তারা মোটামুটি ভাই আমাদের প্রিন্টিং কস্ট উঠাই দিচ্ছে, কারণ আমার তাদের কাছে আমার চাওয়া পাওয়া এটাই ছিল, ভাই আমি মানে প্রিন্টিংটা ভাই আমার পকেট থেকে দিলে আর হইলো না, ওইটা আপনারা দেন, বাকিটা আমরা দেখতেছি। আমার জিজ্ঞেস করে কয়টা কমিক্স ছাপাবো, আমি বলি ভাই আপনি যদি বলো আমাকে 4,000 কমিক্স ছাপাইতে, আমি ছাপাবো। 1,000 ছাপাইতে বললে 1,000 ছাপাবো, আমি আপনাকে খরচটা দিয়ে দিচ্ছি। আপনি প্রেসকে বলেন, আমি প্রেসেও যাবো না, আপনি জাস্ট খালি বলেন ফোন দিয়ে ভাই এতগুলা। সো তারা ওইখানে আর কি মানে হয় না যে অনেস্টিটাও দেখছে, তো ওই কারণে আর কি ওই অ্যাডটা পাওয়া ইজি হয়ে গেছিল আমার জন্য। বাট স্টিল আমি বলবো যে আমি এখনো ওই পরিমাণ এক্সপেরিয়েন্সড হই নাই টু সে যে হ্যাঁ আমি জানি কেমনে। না তা তো এটা নোবডি নোস, এটা ট্রাস্ট মি, মানে এবং যারা অনেক সিজন অনেক কিছু,
কারণ সবসময় সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, মানুষের সাইকোলজি, ট্রেন্ড, তারপর বিহেভিয়ার সবই পাল্টাচ্ছে, তো এটা আসলে কোনো ফুল প্রুফ সিস্টেম নাই। তবে তোমার এটার সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে স্পন্সর পাইলা, সবই হলো, বইও ছাপা হইলো, বাট যদি ডিস্ট্রিবিউট না হয়। হ্যাঁ, যেমন এরকম আমাদের অনেকবারই হয়েছে যে ছাপানো হয়েছে, প্রিন্টিং কস্ট আমাদের দিতে হয় নাই। ইভেন একটা গভর্নমেন্ট প্রজেক্টের কথা বলি, 5টা কমিক্স জান প্রাণ দিয়ে আমরা করছি, আঁকা হয়েছে, প্রিন্টও হয়েছে বোধহয় প্রায় 5টা মিলে লাখের কাছাকাছি কপি, কারণ গভর্নমেন্ট স্কেলে। সেইটা মন্ত্রী এসে ওইটার উদ্বোধন করার পরে একটা কপিও ডিস্ট্রিবিউট হয়নি, এটা স্টকেই পড়েছিল। কারণ বি ভেরি অনেস্ট, হ্যাঁ, আপনি কি আশা করছিলেন প্রপারলি ডিস্ট্রিবিউশন হবে? কিছু তো হবে, মানে স্কুলে অ্যাটলিস্ট কিছু কপি যাবে, এটা তো আমি ভাবতেই পারি, কারণ হলে প্রিন্টটা কেন হইলো। কিন্তু আসলে মানে কি ছিল প্রজেক্টটা, কি নিয়ে ছিল? জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আন্ডারে ছিল, পুষ্টি তথ্য থাকে না, যে মিনা থেকে ছিল না, যে বাচ্চা ধরো মেবি ধরো যে স্ট্রিট ফুড যাতে না খায় বা জাঙ্ক ফুড, এটা যাইতো না। আমি তো শিওর বলে কিছু না, এটা আমাদের এক্সপেকটেশন ছিল যে গভর্নমেন্ট প্রজেক্ট তো যাবেই, মানে এটা তো কিছু না করলেও একটা চ্যানেলে ছেড়ে দিলেই স্কুলে চলে যাবে, এসে চলে যাবে। কিন্তু আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত জানি এটা আসলে যায় নাই, পরে ওই উদ্বোধন পর্যন্তই। সো স্পন্সরও যদি হয়, ওইটা কিন্তু আমার এখনো আমার প্রচন্ড কষ্ট লাগে যে কি হলো তাহলে। আমি তো এটা তো মানে ধরো হ্যাঁ স্পন্সর পাইলাম, টাকা লাগলো না, বিজনেস হইলো, বাট লোকজন পেলো না, তাইলে কি এটা ওয়ার্ক করে না? আসলে আমার কাছে ভাই, আমি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে গিয়ে ভাই, সব বাদ দেন, দুইটা জিনিস। নাম্বার 1, কারোর জন্য ওয়েট করার দরকার নেই। নাম্বার 2 হচ্ছে গিয়ে ভাই, মানে জিনিসটা এরকম হয়ে দাঁড়ায় যে যদি আপনি আপনার বইটা মানুষের কাছে দিতে চান, মানুষদেরকে ওই লাইনে এডুকেটেডও করতে হবে। ফর এক্সাম্পল, আপনি মাঙ্গা পড়ছেন কিভাবে লাইফে? কয়টা মাঙ্গা আপনি কিনছেন? বি অনেস্ট। না, বাংলাদেশে তো এখন কেনাটা অলমোস্ট মানে ইম্পসিবল। এখন কেনা যায় অবশ্য। 100টা মাঙ্গা টাইটেল পড়লে আপনি হয়তো 30টা কিনছেন। হ্যাঁ, ম্যাক্সিমাম তাও অনলাইন। আমি হচ্ছে কি ওই যে মাঙ্গা অ্যাপটা নামায় রাখছি, যে ইচ্ছা মতো পড়ি। ম্যাঙ্গা রিড বা ম্যাঙ্গা অনেক আছে। তারপরে হচ্ছে ডিসি কমিক্স থেকে তো এরকম সিমিলারই কিছু একটা। আমি জামিল কমিক্স আসার পর্যন্ত, হ্যাঁ, মানে আমরা আগে করতাম নিউ মার্কেট, নীলক্ষেতে, ওই যে যা পাইতাম আর কি, ওইটাই। যা পাইতাম, ভালো পাইলে ভালো, না ভালো হইলে ভালো। বাংলাদেশের কোনো মানুষ ভাই অনলাইনে কমিক্স, মানে আমি আর আপনি, মানে আমাদের ক্যাটাগরির মানুষ বাদে যারা মানে ঘুরে ফিরে দেখবেন যে যারা আমরা কমিক্স কিনি তারা কমিক্স আঁকেও, এবং তারাই বিক্রি করতেছি, তারাই পড়তেছি, তারাই একটা সাইকেল। হ্যাঁ, সো ওই মানুষ না ওটা এডুকেটেড না যে আমি যে একটা অনলাইনে যে কমিক্সটা কিনবো সামথিং লাইক দ্যাট। লাকিলি রিসেন্টলি আপনার রকমারি আসার পরে বা দারাজ আসার পরে মানুষ অনলাইনে কেনা শিখছে, রাইট? এবং করোনার একটা ভূমিকা ছিল, এটা ফিজিক্যাল কপি কেনা শিখছে। অনলাইনে পড়ার জন্য আমি কিনবো সেটা এখনো শিখে নাই, ওইটাই বললাম আমি তখন। কিন্তু সেটার জন্য ভাই আপনার বসে থেকে লাভ নেই, করতে হবে। ইফ নোবডি ইজ ডুইং ইট, ওয়াই নট আই ডু ইট? সো ভাই আমরা বিগত 6 বছর ধরে, মনে হয় 6 বছর না 5 বছর, 5 বছর ধরে ভাই আমি আমার ওয়েবসাইটটাকে পারফেক্ট করার জন্য আই হ্যাভ নো আইডিয়া আমি কত লাখ লাখ টাকা খরচ করছি। এন্ড এখন না হয় 1 লাখ টাকা খরচ করতে হলে আমি 3 বার ভাববো, তখন আমি 1 লাখ টাকা খরচ করতে আমি 1 লাখ বার ভাবতাম, রাইট? মানে আমার তো ওই কানেকশন নাই যে আমি একটা কর্পোরেট অফিসে যাই বলবো যে আমার জন্য ওয়েবসাইট বানায় দেন। আমি আমার ফ্রেন্ড থেকে ধরা শুরু করে কর্পোরেট অফিস পর্যন্ত গেছি যে ভাই অ্যাটলিস্ট কেউ একজন বানায়। আমার ওয়েবসাইট বানানোর এক্সপিরিয়েন্স মাশাআল্লাহ এত জঘন্য, এত খারাপ। ওয়েবসাইট নিয়ে আমি আর আজকে না বলি, অলরেডি টাইম চলে যাচ্ছে। মানে এত কিছু করছি, করার পর আমি জাস্ট উদ্দেশ্য ছিল আমার ওইটাই যে ভাই আমি মানুষকে যাতে অনলাইনে কমিক্স পড়তে পারে। ওকে ভাই, আমি আই এম ভেরি প্রাউড টু সে দিস। ভাই সপ্তাহে এখন 10 জন থেকে 12 জনের মতো আমাদের অনলাইন কমিক্স পড়ে। হিউজ নাম্বার, 10-12 জন সপ্তাহে ভাই। থ্যাংক ইউ যা পড়তে, ধন্যবাদ। থ্যাংক ইউ। মানে হয় না যে এটা যে মানুষ পড়তেছে, ওই 10-12 জনকে এডুকেট করতে পারছি, সে পরে বলবে আরেকটা 10-12 জন মানুষকে যে ভাই 300 টাকাতে ফিজিক্যাল কপি কেন করতেছো, 50 টাকাতে অনলাইন কপি করো। এটাও ভাই আই থিঙ্ক সো আমি যে আপনি যে বলেন ডিস্ট্রিবিউশনে প্যারা খাইতেছেন, এটা আমিও খাইতেছি ভাই, আমি প্রেটি মাচ শিওর সবাই খাইতেছে, ইভেন বড় বড় পাবলিকেশনও খাইতেছে। কিন্তু ওই যে কি করবেন আপনি, অনলাইনের যুগ আসছে। না অনলাইন আমার কাছে লাগে একটা জিনিস সলভ বলবো না কি বলবো, সেটা হচ্ছে মানুষটা অ্যানিমেশন বেশি দেখে, ধরো যে কমিক বইয়ের চাইতে অবশ্যই। সো ওয়াই নট, যেমন আমি যদি বলি আমরা আগে টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস আগে আসলে অ্যানিমেটেড সিরিজ দেখছি, পরে দেখছি ও আচ্ছা এটা কমিক্স থেকে শুরু হয়েছিল এবং এখনো কমিক্স পাওয়া যায় বা কালেক্টিবল পাওয়া যায়। তো মেবি এইটা একটা ওয়ে হইতে পারে, যেহেতু তুমি অ্যানিমেটর, এই জন্য বলতেছি যে তোমার ক্যারেক্টারটার অ্যানিমেশনও আসলে মানে ফুল অ্যানিমেটেড ফিচার যাই বলি আর কি, সিরিজ
অ্যানিমেটেড শো এটা যদি রান করে তাহলে একটা বিগার গ্রুপ বলবে আমি এটার আরো জিনিসপত্র চাই। True. তো ওই অ্যাঙ্গেলে যেটা আরো কস্টলি, কিন্তু ওইটার মার্কেট কিন্তু অলরেডি আরো বড়। মানে কমিক্সের যেমন যে তোমাকে শিখাইতে হচ্ছে যে বাম থেকে ডানে পড়ুন, প্রথমে এই বাবলটি পড়ুন। ইভেন আমি দেখছি ওই যে সোর্স, ওরা তো ওই যে বাংলা যেটা লিখে দিচ্ছে যে মাঙ্গা কিভাবে পড়তে হয়, যেটা আমাদের কাছে এটা লেখা কি হলো, কিন্তু আসলে দরকার আছে, কারণ অনেকে তো জানে না। যেমন আমাদের ঢাকা কমিক্সে এরকম অনেকে ইনবক্স করছে, যারা ইনবক্স সামলায় ওরা বলছে ভাই এটা কি ঢাকা কসমেটিক্স? হ্যাঁ, মানে তারা জানে যে এটা কসমেটিক্স এর পেজ, ক্রিম ট্রিম আছে কিনা এটা নিয়েও মানে। সো আমরা যে এটা যে মিম দেখেন, যে মিমে যে তারা মানে কমিক্স তো পড়তে হয় এমনি, বা যে কোনো লেখাই তো পড়তে হয় এমনি, ওই মিম যে এভাবে শুরু হয় দেখছেন? আছে। বাট এইটা দেখলে আমারও অসিরি লাগে যে ভাই এটা কি হচ্ছে, হ্যাঁ এটা তো হয় নাই, মানে উল্টা পাল্টা। সো আমার মনে হয় যে যেহেতু তুমি অ্যানিমেশন পারো বা করো বা যেটাই বলি বা পপুলার অনেক কিছু, এইটা ভাবতে পারো যে সেম ক্যারেক্টারটাই যদি অ্যানিমেটেড হয়, ঘুরে ফিরে ওইখানে আসে হায়ারিং প্রসেস। আপনি বলেন আপনার হায়ারিং প্রসেস কেমন? আর্টিস্টদের কথা বলতেছো? এনিথিং সো ফার যেটা আমি টের পাই, দুইটা ইস্যু। আপনার ঢাকা কমিক্স এর সেক্টর কয়টা, বাই সেক্টর কয়টা আই মিন লাইক কয়টা সেক্টরের দিকে আপনার তাকাইতে হয়? যে আমার বিজনেস, আমার ক্ষেত্রে হচ্ছে বিজনেস আর অ্যানিমেশন। রাইট নাও অলমোস্ট এভরি টাইনি ডিটেলস। আচ্ছা, সো ইভেন ধরো এখন আমাদের ঢাকার বাইরে মেলা হবে, তো এই প্রথম আমি চেষ্টা করতেছি যে মেলাগুলিতে পুরো প্রজেক্টে আমি ইনভলভই হব না, আমি কিন্তু ওই ডিরেকশনটা আমার লিখতে হয় যে এত তারিখ এতটার সময় এই লোককে এই যে ফোন নাম্বার একে ফোন করতে হবে, তারপর এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। কারণ কি একটা ইস্যু হচ্ছে এই সেক্টরটা নতুন, সুতরাং আমি মেলার সেক্টর বলতেছেন নাকি কমিক্সের সেক্টর বলতেছেন? কমিক্স আমি একটা এক্সাম্পল দিচ্ছি মেলাটা। আর কমিক্স যদি বলো স্টোরি, আচ্ছা গল্প না, মেলা তো বললাম যে একটা ইভেন্টের কথা বলতে গেছিলাম। আর ওভারঅল যদি বলো ক্রিয়েটিভ, বিজনেস, ডিস্ট্রিবিউশন, সমস্ত কিছুতেই আসলে টাইনি ডিটেলস গুলো আমার মাথায় রাখতে হয়, যেটা আমি বলবো যে আমার ব্যর্থতা, কারণ আমি তো এই লাইনের লোক না যে বিজনেস ম্যানেজমেন্ট। অবশ্যই এটার অনেক ইজিয়ার ওয়ে আছে বা সিস্টেম আছে, যেটা আমি যেটা বুঝছি এখন একজন সিইও দরকার আমার, যে আসলে ওই ভেজাল সামলাবে, আমি খালি আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করবো। কিন্তু ওই লোকটা আবার এখন খুঁজতে গেলে আবার হয় না যে এইটা হইলো ওইটা হয় না, ওইটা হইলো এটা হয় না। প্রত্যেকটা সেক্টরে আপনার মানুষ হায়ার করতে কি পরিমাণ প্যারা লাগছে এটা আমাকে জিজ্ঞেস করুন। আমার খুব একটা লাগে নাই, কেন আমার সিস্টেমটা ডিফারেন্ট। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমার আর্টিস্ট দরকার, অথবা স্টলে বসবে কে, আমি আসলে ছোট একটা টাস্ক কাউকে আগে দেই, প্রথমে কাউকে নেই না। আসলে টাস্ক দেওয়ার পর আমি দেখি যে সে তার কমিটমেন্ট ইস্যু, সে যেমন এখনো যারা কাজ করতেছে এরা সবাই কিন্তু বিফোর রিসেন্টলি আমাদের একজন আর্টিস্ট আছে সাবিত, ওর সাথে হচ্ছে ও এখানে জয়েন করার আগে কিন্তু ইব্রাহিমের প্রায় 4টা বই সম্ভবত ও করছে। তো তখন আমি দেখছি যে ও যে স্পিডটা কেমন, ওর কোয়ালিটি কেমন, কাজের কি বল কমিটমেন্ট ইস্যু, এটা সেটা অনেক কিছু মিলায় তারপর তার সাথে আড্ডা দিয়ে মনে হলো যে হ্যাঁ মানে এটা দেখি, তাকে তাহলে আমরা বলে দেখি যে ওর টাইম ইত্যাদি ম্যানেজ করে। তারপরে দেখা যায় যে ওইটা আমি গ্রুম করি নাই, সে নিজেই অলরেডি গুড আর্টিস্ট, কিন্তু ওইটার জন্য আমি একটা সময় দিই। সেই সময়টা কত? এইটা এক একজনের জন্য এক এক রকম, কারো ক্ষেত্রে এটা বছর মিনিমাম 6 মাস অন্তত। হ্যাঁ, সেটা কিছু করার নাই। ও তুমি আর কি ওইটা বুঝছি। হ্যাঁ, সেটা তো বটেই, কারণ এটা তো উপায় নাই। এবং ইউ নেভার নো, যেমন আমি বলবো যে বাংলাদেশের মোস্ট ট্যালেন্টেড আর্টিস্টদের যাদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে আমি বলবো, একজন হচ্ছে আসিফ। ও আর আমি যেমন, সে মানে দারুণ, মানে সব দিক থেকে হ্যাঁ সে অসাধারণ। আরেকজন হচ্ছে রোমেল, দুজনেই কিন্তু বিদেশে চলে গেছে, পার্সোনাল কারণেই গেছে, এবং দ্যাট ইজ ওকে। কিন্তু আমার হঠাৎ মাঝে মানে খারাপ লাগে যে হ্যাঁ ওরা নাই, মানে ওরা থাকলে কি বিউটিফুল হইতো। আমি জানি না ওরা যদি শুনে হয়তো ব্যাক করবে, এটা শুনে ভাই কান্না চোখে পানি চলে আসলাম না, কিন্তু আমার এটা বিরাট লস লাগে। হ্যাঁ, যে এরা আসলে তো অ্যামেজিং, মানে তারা নাই। তো ওইটা আবার একটা ইস্যু যে তুমি একটা তো হচ্ছে রিক্রুটের কথা বলতেছো, বাট ইউ নেভার নো যে আর 3 বছর পরে তুমি দেখলে সে নাই। হ্যাঁ, তো এটা হয়, সব সেক্টরই হয়। সো আসবে যাবে এরকমই, কারণ প্রত্যেকের লাইফের প্ল্যান আলাদা, ওইটা তো আর আমরা কেউ কন্ট্রোল করতে পারবো না, একজনটা যে করতে পারে না। তো আমার কাছে লাগে একটা ওয়ে হইতে পারে যে রাফ পেন্সিলটা আমি করে দিই, যেটা আমি ইদানিং করি, রাফ পেন্সিল করে দিলাম। লেটস বি ভেরি অনেস্ট, আপনি কয়টা কমিক্স রাফ পেন্সিল করতে পারবেন? দ্যাটস ট্রু, এতগুলা করাটা মানে হিউম্যানলি পসিবল না। তার মধ্যে আবার বিজনেসটা যদি সামলাইতে হয়, এরপর আবার আপনার আবার নিজের পছন্দের প্যাশন প্রজেক্ট আছে না? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ওটা করবেন না। এইটা একটা আমি মনে করি বাইরে যাদেরকে আমি দেখি যে করছে বা সাকসেসফুল সো-কল্ড, আমি যদি বলি সেগুলা দেখবা কি তুমি পার্সনকেই চেনো, ধরো যে মিয়াজাকি, ডিজনি, এটা যাই বলো, তারা দেখবা কি আর কিছু করেই না, তার প্রজেক্টটাই করে। বাকি যে ইন্টারেস্টেড আমার টিমে আসো, বেতন পাবা, ইয়ে পাবা, আমার প্রজেক্টটাই করবা। একটা জিনিস যেমন কথার কথা যে টিনটিন হার্টজের কিন্তু অ্যাসিস্ট্যান্ট ছিল অনেক, যাদের আমরা নামও জানি না, কারণ তাদের সাথে তার
যেটা আমার অড লাগে ভাবলে, তাদের নাম যাবে না এই শর্তেই তারা ছিল। যেমন ব্যাকগ্রাউন্ড রাখতো একজন, রিসার্চ করতো একজন, আমরা কিন্তু কারো নাম জানি না, কারণ শর্তই ছিল রিক্রুটের যে ওর একার নাম যাবে, কারণ স্টোরি তার, আইপি তার, যদি ভালো না লাগে চলে যাও। তো ওইটা তো আবার আর এক এক্সট্রিম। কিন্তু আমি বলতেছি, আমি দেখলাম যে যারা যারা এরকম একটা ব্র্যান্ড বা অ্যামেজিং কিছু একটা করছে, অনেকেই এই কাজটাই করছে আসলে, যে টিম, কিন্তু এটা হচ্ছে ওই যে আছে না যে একটা ক্লায়েন্ট প্রজেক্ট, একটা রেগুলার চলতে হবে তাই প্রজেক্ট, একটা প্যাশন, এরকম না, একটাই প্রজেক্ট আসলে, এবং একটাতেই ফোকাস করছে যে আমি মুভি বানাচ্ছি, প্রতি বছর একটা মুভি বানাবো। যেমন তুমি সত্যজিৎ রায়, সে এক হাতে যেই পরিমাণ কাজ করতো, কারণ সে জানতো যে এত লোক সম্ভব না, আমারটা বুঝবে না, সে একাই করতো। আমি এটা এক্সাম্পল দিচ্ছি লেজেন্ডের, মানে বুঝাচ্ছি, কিন্তু প্রসেসটা কিন্তু এইটাই, যে ইদার তুমি এটা করবা, অথবা তুমি জাস্ট একদম রেগুলার একটা বিজনেসে যা করে তাই থাকবে। এই পর্যন্ত আসবে, এটাই আমার মাথায় ছিল না। আমার মাথায় ছিল নিজের কাজ করবো। এখন তো আপনি এসে গেছেন, দ্যাটস ট্রু। এবং এখন এই জন্য আমি এখানে মুক্তি চাচ্ছি, সত্যি কথা যেটা, যে একজন সিইও দরকার আমার, হ্যাঁ, যে আসলে বিজনেসটা সে দেখবে, আমি আসলে বিজনেসে ঢুকবো না, কারণ এটা সো হেক্টিক। এই যে বিল দিচ্ছে না, সে ইয়ে করতেছে না, এবং পাঠকদের কাছে আমরা বারবার বিব্রত হচ্ছি, কারণ ওকে তো আমি বলতে পারতেছি না, ভাই উনি টাকা দেয় নাই তো এই জন্য আমরা বইটা, এটা তো আর পাঠককে বলা যাচ্ছে, সে দেখতেছে আপনারা বললেন এই বইটা আনবেন, আনেন নাই কেন। এখন এইটা হয় কি আরেকটা পেইন, যে আমি তার বলতেও পারতেছি না, বাট গালিটা খাচ্ছি। এই যে ঘোষণা দিয়ে দিলাম 4টা বই আসবে, হঠাৎ শুনি বইমেলা হবে না। এখন প্রত্যেকটা লোককে তো আমি গিয়ে গিয়ে বলতে পারতেছি না, ভাই বইমেলা না হলে আমাদের সেল হয় না, সেল না হলে এটা হয় না, সেটা হলে ওইটা হয় না। তো রাইট নাও আমাদের ডিসিশন, আজকে আমি বেশি কথা বলবো, রাইট নাও যে ডিসিশন সেটা হচ্ছে আমাদের একটা ইনকাম সোর্স হচ্ছে ক্লায়েন্ট জব, সেগুলো কমিক্স কার্টুনি, ক্লায়েন্টদের অনেক কমিউনিকেশন ম্যাটেরিয়াল থাকে, যে আমরা ব্র্যাকের সাথে কাজ করি, তারপরে যে এজুকো, হ্যাঁ ওরা করে, তারপর ওটিটির সাথে তো ইউএনডিপি, হ্যাঁ ওটিটির সাথে তো করছে, ওটিটি, হ্যাঁ চরকি, ওদের সাথে যেমন এই মুহূর্তে একটা কমিক্স, শঙ্কর কমিক্স, এটা বেরোবে 31 তারিখ। তো এইটা করব, কিন্তু আমরা এখন চাচ্ছি কি আমাদের প্রায়োরিটি ওয়ানে আমাদের নিজেদের কাজ। সেটা কেমন, যে আমরা ফার্স্ট হাফ বলি বা সারা দিনের মূলত আমরা আমাদের কমিক্স করব, যেহেতু প্রিন্ট ঝামেলা, আমরা এটা অনলাইনে ছেড়ে দিব, এটা হচ্ছে আমাদের ডিসিশন। তারপরে যদি কেউ বলে ভাই আমি একটা প্রিন্ট কপি চাই, আই নিড আ পিওডি বা প্রিন্ট অন ডিমান্ড বা যাই বলি, তখন আমরা প্রিন্ট করবো। আদারওয়াইজ আমরা মানে ইয়েটা চালু রাখবো আর কি, আমাদের, কারণ আমরা তো ইনহাউসই এখানে 4-5 জন আর্টিস্ট হচ্ছে স্টাফ, হ্যাঁ, আর এর বাইরে তো আমাদের আর্টিস্ট পুল আছে, আছে, তো স্টাফ যারা তারা আর কি ইনহাউস আমরা কন্টেন্ট বানাইতে থাকবো, এবং সেটা ফর ফ্রিও যদি পরে আমাদের সমস্যা নেই, কারণ আমরা তো এখন এটার উপর ডিপেন্ড করতে পারতেছি না এমনিতেও। তখন দেখা যাচ্ছে যে আমরা অনেকে যে কমিউনিকেশন ম্যাটেরিয়াল, আমার ঢাকা কমিক্স নিয়ে জানার অনেক ইচ্ছা আছে, একটা সিরিয়াস কোশ্চেন। আপনাদেরকে যদি বলা হয়, আপনি যত যাই বলেন, আপনি সোফার যেগুলো বলছেন, মানে এটা আমি না জেনেই হয়ে গেছে আমার, সেটা হচ্ছে গিয়ে যে আপনি বললেন যে নিজের প্রজেক্ট নিয়ে খালি ফোকাস থাকা, বাইরে মানুষ এটাই করে, আমি কেমনে কেমনে জানি হয়ে গেছে আমার ক্ষেত্রে এটাই গুড, রাইট? সো আমি যদি কিছু কিছু জিনিসপাতি আছে, এটা আমি দেখি, আমি বুঝছি যে হ্যাঁ এটা হয়ে গেছে, এটাই আমার জন্য ভালো হয়েছে। আমি তো আপনাদেরকে, আমি প্রিটি মাচ শিওর যদি আপনারা ফ্রিতে কিছু ছাড়েন, ঠিক আছে, এবং উইচ মানে আপনি যদি এটা দিয়ে মানুষের একটা হ্যাবিট তৈরি করে বলতে পারেন, দ্যাটস গোনা ক্লিক, মানে আপনাদের অন্য আমরা তাই বিলিভ করি আর কি। আপনি মানে যদি দর্শকদের কাছে প্রমিস করেন, যদিও বইমেলার প্রমিস রাখতে পারেন নাই, হ্যাঁ বইমেলা আমাদের হাতে না আসলে, তো যদি আপনি বলতেন যে হ্যাঁ আমি এই জিনিসটা ফ্রিতে দিতে পারবো অডিয়েন্সদেরকে, বাই ফ্রি আমি এটা বলতেছি না যে মানে একটা জিনিস দিয়ে দিচ্ছি, ইটস লাইক ওই হ্যাবিটটা তৈরি করার জন্য আমি এটা ইনিশিয়ালি মানুষদেরকে দিতে পারবো, সেটা আপনার কোন প্রজেক্টটা হইতে পারে বা কোন অ্যাঙ্গেলের কাজ? ও আচ্ছা, এটা হচ্ছে দুইটা আমাদের এখন ফিক্স। একটা হচ্ছে পিশাচ কাহিনী, আমাদের একটা সিরিজ আছে হরর, ওইটা লোকজনেরও ডিমান্ড আছে, প্লাস আমিও যেমন লিখতে খুব পছন্দ করি, এটা আমাদের টিম বলছে যে ওকে আমরা, আপনি খালি যদি লিখে দেন স্ক্রিপ্ট আর মোটামুটি রাফ একটা আইডিয়া বা স্টোরি বোর্ডিং হয়, এটা কমপ্লিট করা যাবে। আর একটা হচ্ছে ডাইনো টুটি বাচ্চাদের, মানে এইটা করলে আমার প্ল্যানটা হচ্ছে কি এগুলো রাফ স্টোরি বোর্ড বলি বা যাই বলি এটা করে দেওয়া, কারণ এটার প্রথম গল্পগুলিও আমি কিন্তু একদম ডিটেইল স্টোরি বোর্ড করি না, এটা অ্যাড্রিয়ান আঁকতো, ওকে আমি কাইন্ড অফ সিনপসিসই দিছিলাম, এবং ও এঁকে ফেলার পরে আমি সংলাপগুলি লিখছি, অনেকটা স্ট্যানলি প্রসেস আর কি, মানে ওকে বুঝাই দিছে যে এরকম এরকম এরকম, সে এঁকে ফেলছে এবং আকার মাঝখানে ক্যারেক্টার ডিজাইন করে ব্যাক করছে, যখন আমি হচ্ছে তখন সংলাপ বসে 2-1টা এডিট করছি। ওই প্রসেসটা ইজিয়ার, ওইভাবে ওইটা চলবে। আর আমি নিজের যদি বলি সেটা হচ্ছে নিহিলিন ক্লাবটাই আমি করবো, আমারটা মানে এইটাই, মানে আমার যেটা পছন্দ, কারণ 5-6টা প্রজেক্ট করাই যায়, কিন্তু যদি আমি বলি যে একটা করতে পারবা, তাইলে মেবি আমি নিহিলিন ক্লাবটাই করবো। হ্যাঁ, আপনারা 3টা প্রজেক্ট আপনি দিতেছেন তাহলে পিশাচ কাহিনী ম্যাক্সিমাম, মানে যদি আমার আর্টিস্ট টিম ওই সাপোর্টটা দেয় তাইলে 3টা, আদারওয়াইজ হতে একটা। নিহিলিন জায়গায় কি আপনার আর্টিস্ট সাপোর্ট লাগবে না? না, কোনোটাতেই লাগবে না যদি আমি একাই করি, কিন্তু টাইম তো ম্যাটার্স, মানে আমি একা করলে হয়তো 3 মাস লাগবে, টিমে করলে হয়তো 1 মাসে হয়ে যাবে।
এইটাই মানে টাইমের জন্য আসলে টিম নেসেসারি, আদারওয়াইজ তো তুমি যদি সারাদিন কমিক্স আঁকো, যেটা ম্যাঙ্গাকারা করে সকালবেলা বসে রাত্রেবেলা ওঠে, তাহলে তো সপ্তাহে একটা কমিক্স নাও, ওটা কোনো মানে নাই। নট এ লাইফ ভাই, জাপানে অনেক মানুষ সুইসাইডও করে। না আমরা জাপানি না, আমরা বাংলাদেশি, আমাদের দুপুরে খায় ঘুম দিতে হবে, আড্ডা দিতে হবে, মাঝে মধ্যে ঢিলামি করে ফোন বন্ধ করে রাখতে হবে, সবই করতে হবে। ভাই মানে ওই মানুষদেরকে ওই হ্যাবিটটা ক্রিয়েট, মানে ওই যেটা বললাম দেশের মানুষ এডুকেটেড না, সো এডুকেটেড করার জন্য না ওই ফ্রি হ্যাবিটটা দেওয়া লাগে। দ্যাটস ট্রু। আমরা যখন ফ্রি কন্টেন্ট আপ করি, যেমন রিসেন্টলি আমরা প্রতিবাস্তবের কিছু গল্প আপ করছি, বা ওই যে সংসপ্তক নামে আমাদের একটা কম্পাইলেশন আছে বীরশ্রেষ্ঠদের নিয়ে, ওগুলি মানে আগে কখনো দেখি না যে এত শেয়ার হয়েছে। মানে পুরা গল্প আগে আমরা করতাম কি, হ্যাঁ 5টা পেজ দেওয়া হয়েছে, বাকিটা কিনতে চাইলে ক্লিক করুন, না আসলে পুরাটাই আমরা যদি ফ্রি দিয়ে দেই, কারণ আমি দেখি যে এটাতে অনেকে এটা করে। যেমন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমাদের সব্যসাথী চাকমা চিফ আর্টিস্ট, যে সে বাংলা কমিক্স ফ্রি নামে এন্টার দিচ্ছে সার্চ, সে কিছু ফ্রি কি পাওয়া যায়, সে ফার্স্টই দেখে তার কমিক্স। মানে কি ভাই, ডাউনলোড করতে গিয়ে নিজের কমিক্স পাচ্ছি, এখন এটা তো গুড, মানে হচ্ছে এটা পাইরেসি হচ্ছে, আমরা পাইরেসিকে উৎসাহ দিচ্ছে না, কিন্তু এটা একটা ইন্ডিকেটর যেটা ওই লেভেলে পপুলার হয়েছে যে লোকজন এটা পাইরেসি মানে ডিমান্ড আছে। হ্যাঁ বললাম সেটা গুড। এখন তুমি এই ব্যাপারটা ধরো যে তুমি কেন আপ করছো, বাট এইভাবে আবার একটু মজাও নাও যে ওকে মানে পাইরেসি লেভেলে চলে গেছে, যে লোকজন আসলে এটা চাচ্ছে। সো আমি বললাম যে এটাও একটা ইন্ডিকেটর। আর আমি যদি ফ্রি দিয়ে দিই আমার বই, আমি শিওর যে যারা ফ্রি পেয়ে ডাউনলোড করে পড়বে, মেবি সে কিনতো না, মেবি সে ফ্রি পাইছে বলেই নামায় দেখতেছে জিনিসটা কি। সো মেবি এইখান থেকে 2 থেকে 3% হয়তো পটেনশিয়াল কাস্টমার আসবে। সো ওয়াই নট, তো আমরা 1% আমাদের ওইটা করলেই চলবে। সো আমরা অনেক আড্ডা দিয়ে ফেলতেছি, আমাদের ক্যামেরাম্যান অলরেডি ইশারা দেওয়ার চেষ্টা করতেছে, আমি দেখতেছি না দেখে ওয়ান করতেছি। তো এডিট করা লাগবে, হ্যাঁ এডিট করতে হবে অনেক, এই জন্য পিছনে বসে হাসতেছে, আপনারা দেখতেছেন না কিন্তু এখানে। এনিওয়ে অনেক ইশারা হচ্ছে যে ভাই থামান, বেশি হয়ে যাচ্ছে। এনিওয়ে তো আমরা আসলে এন্ডিং এর দিকে যাই। সেটা হচ্ছে যে তোমার ভবিষ্যৎ প্ল্যান কি কমিক্স নিয়ে যদি বলি, বা তুমি অন্য কিছু নিয়ে বলতে পারো, যে কোনো প্ল্যান। আমাদের প্ল্যান তো আমি বললাম যে আমরা আমাদের কন্টেন্ট যেটা প্রিন্ট যেহেতু ঝামেলা, আমরা হয়তো ফ্রিতেই ছাড়বো, এটা হচ্ছে আমাদের প্ল্যান। তোমার প্ল্যানটা বলি, ওইটা বলে আমরা একটা এন্ডিং এর দিকে যাই, অ্যাপের দিকে যাই। আমার ভাই ইনিশিয়ালি রাইট নাও আমি যদি আগামী 3 মাসের প্ল্যান বলি, সেটা হচ্ছে ভাই আমরা কিছু মেইন স্ট্রিম আর্টিস্টদের সাথে, মানে ইটস নট লাইক খালি কমিক বুক আর্টিস্ট, মোর অফ লাইক অভিনয় করে, গান গায়, তাদের সাথে কাজ করতে চেয়েছি। এটা অ্যানিমেশন লাইন, প্লাস হচ্ছে গিয়ে তাদের জন্য আমরা কিছু জিনিসপাতি বানিয়ে চেয়েছি। সো ফর এক্সাম্পল আপনি যদি ফাঙ্কো পপ দেখেন, ফাঙ্কো পপ কি করে, তারা হচ্ছে গিয়ে কোনো একটা আইপি ধরে সেটা একটা খেলনা বানায়। ওই আইপি যার তারও লাভ, যারা খেলনা বানাচ্ছে তাদেরও প্রফিট, কারণ না করার কিছু নাই, সবাই হ্যাপি। ওই অ্যাঙ্গেলে আমি যেতেছি। সো আমরা অলরেডি আজকে একটা আর্টিস্টকে প্রবাবলি আমরা লক করতে পারবো, আমি জানি না, বাট একজন আর্টিস্ট অলরেডি লক হয়ে গেছে। সো এটা হচ্ছে আমি 3 মাসের প্ল্যান। আর এমনিতে ভাই যদি আমি আমার লং টার্ম প্ল্যান বলি, আমি ভাই কমিক্স এর থ্রু প্লাস অ্যানিমেশনের থ্রু দুইটাই আমি 3টা আইপি এস্টাবলিশ করতে চাই। 3টা প্রপার আইপি, যেমন আমরা একটা আইপি তো অন্তিক মাহমুদ যেটা এস্টাবলিশ হয়ে গেছে, এটা খালি বড় হওয়া বাকি। সেকেন্ড আইপি যেটা আমরা মোটামুটি এস্টাবলিশ করছি সেটা হচ্ছে গিয়ে নোমান। মানে আমরা এটা নিয়ে একটা অ্যানিমেটেড ভিডিও বানাইছি এবং টুকটাক অনেকগুলো কমিক্স বানানো হয়েছে, মোটামুটি এস্টাবলিশ হয়েছে, বাট এটা এখন মেইন স্ট্রিমে যায়নি। নোমান বলতে যে বাংলাদেশে একটা সুপার হিরো আছে, এটা এরকম হয় নাই এখনো, কিন্তু নোমান ইজ গুড। আমি করছি সোফার চেষ্টা করতেছি এটাকে একটা ইস্যু দিতে, এবং আমরা এটাকে মানে এখন হচ্ছে গিয়ে আমরা ওর পাওয়ার এস্টাবলিশ করতেছি। তো সো এটা একটু বেশি হয়ে যেতেছে, ওটাকে আমরা রেগুলার নিয়ে আসবো। যে ফর এক্সাম্পল শহরের মারামারি করতেছে, যাতে মানুষ রিলেট করতে পারে যে হ্যাঁ বাংলাদেশের ওইখানে মারামারি হচ্ছে। 3 নাম্বার আমরা যে মাঙ্গা স্টাইলে যাচ্ছি সেটা হচ্ছে কয়েন্টসের সাইডে, যেটা আমার বানানোর জেনুইনলি শখ আছে, এবং এটা আমার কাছে মনে হয় এইটা একটা স্টোরি হবে যেটা আমি ইন্টারন্যাশনালি নিয়ে যেতে পারবো। কারণ মানে ক্রেজি পটেনশিয়াল। আমি মাইমেনসিং থেকে শুরু করছি, মানে তো মাইমেনসিং, ওকে আমি চাইলে লন্ডন আমেরিকা থেকে শুরু করে স্পেসেও নিয়ে যেতে পারবো, মানে এটা ইউনিভার্সাল টাইপ, আই ক্যান ডু এটা। সো ওই ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করতে হবে। সো আমি আপাতত ওই 3 নাম্বার, যেহেতু কয়েন্টস 3 নাম্বার ক্যারেক্টার, আমি নোমানটাতে এখন ফোকাস দিতেছি। তবে আগামী 5 বছরের মধ্যে, আগামী 5 বছর টু বি অনেস্ট 2 বছর আগে শুরু হয়ে গেছে, আগামী 3 বছরের মধ্যে, আগামী 3 বছরের মধ্যে হচ্ছে গিয়ে ভাই এই 3টা ক্যারেক্টারকে এস্টাবলিশ করার ইচ্ছা আছে, যাতে মানে ওই দ্য ডিফারেন্স বিটুইন ঢাকা কমিক্স এন্ড অন্তিক অ্যানিমেল স্টুডিও হচ্ছে গিয়ে ঢাকা কমিক্স কমিক বুক পাবলিকেশন যে সেটা তারা এস্টাবলিশ করতে চাচ্ছে, রাইট, টেকনিক্যালি। আর আমরা হচ্ছে গিয়ে আমাদের এই 3টা ক্যারেক্টার আছে,
মানে এটাই আমরা পাবলিশ এটাই, হ্যাঁ। মানে আমরা যে কমিক বুক বানাই আমরা বা ওইটা অ্যানিমেশন branding না, বানাই, branding ওইটা হচ্ছে আমার টার্গেট IP টা, না। হ্যাঁ। আমার টার্গেট হচ্ছে গিয়ে ওই 3টা ক্যারেক্টার আছে বা ওই ক্যারেক্টারটা কোন স্টুডিওর, ওইটা করা। মানে ক্যারেক্টার দিয়ে স্টুডিও চিনবে, স্টুডিও দিয়ে ক্যারেক্টার। এক্স্যাক্টলি, মানে আমরা ওই যেমন ভাই এখন আপনি যত যাই বলেন না কেন, আপনি বাংলাদেশের যে কাউকে ডেফিনেটলি আপনার আগে আরো অনেক পাবলিশার আসছে, বাট আপনি যাকে জিজ্ঞেস করেন না কেন যে বাংলাদেশে কমিক্স কারা বানায়, ঢাকা কমিক্স ইনস্ট্যান্টলি সবার আগে। হয়তো সে ক্যারেক্টার নাম জানে না, মানে উল্টা আর কি। কিন্তু ঢাকা কমিক্সে চিনবেই তারা, বিকজ সে বাংলাদেশে কমিক নিয়ে আসছে। আমি ওই অ্যাঙ্গেলেই হচ্ছে গিয়ে অন্যভাবে যে অন্তিককে কে বানাইছে, নোমানকে কে বানাইছে, কয়েন্টস কে বানাইছে, তখন দেখবো ও আচ্ছা এটা তখন আর কি। মানে আমার স্টুডিওর নামটা না, যেটা এখন হয় যে চেইনসো ম্যান, ওটা দেখলো যে অ্যানিমেশন কে ম্যাপ্পা করছে বা ইয়ে করছে, ম্যাপ্পাই তো না, মাপ্পা। ওইটাই আর কি আমার প্ল্যান সো ফার। তো দেখা যাক কতদূর কি হয়। গুড, থ্যাংক ইউ অন্তিক। আমার মনে হয় যে খুবই ডিফারেন্ট একটা আড্ডা হয়েছে, হ্যাঁ। এবং যারা ন্যূনতম ইন্টারেস্ট আছে মানে কমিউনিটি বিজনেস ইত্যাদি নিয়ে, খুবই একটা ক্যাজুয়াল টক ছিল। এটা 10 বছর পরে দেখা যাবে এটা লোকজন বেরবে, আরে কি অসাধারণ একটা টক। হ্যাঁ, আমরা জানি না কোথায় যাব, বাট উই ডু বিলিভ ইন কমিক্স, হ্যাঁ। এবং আমরা বাংলাদেশেও বিলিভ করি যে বাংলাদেশের পাঠক তারা অনেক স্মার্ট। গ্যাপটা হচ্ছে আমরা পৌঁছাতে পারতেছি না, বা অনেক ক্যালিব্রেশনের জায়গা আছে যে, এবং আমরা আসলে এখনো খুবই নতুন, চেষ্টা করতেছি, হ্যাঁ, লার্নিং এভরিডে। তো আমার মনে হয় যে 10 বছর পরে, 10 বছর দেখতে এইভাবে চলে যাবে, ওই যে 5 বছরের 2 বছর চলে গেছে। তো 10 বছর পরে আই বিলিভ যে এটা এই 3টা আইপি মুখে মুখে থাকবে। এবং ঢাকা কমিক্স মানে আমাদের যেটা প্ল্যান, যে প্রচুর কমিক্স করা, যেটা মানুষ পড়বে, যে কমিক বুকটা চিনবে। এখানে কিন্তু শুধু একটা আইপি না, কারণ আমরা তো অনেক আইপি নিয়ে কাজ করি। তো হয়তো আমি পার্সোনালি আমার কোন আইপি নিয়ে আগাবো, সেটা হইতে পারে, হ্যাঁ, সেটা অন্য কথা। কিন্তু আদারওয়াইজ আমরা এটাই চালাবো, এটাই যতদূর নেওয়া যায়, যত ইজি করা যায়। এবং এডুকেশনাল ম্যাটেরিয়াল নিয়েও আমরা কাজ করতেছিলাম, আরো করব। দেখা যাক কি হয়। মানে আমরা এখনো পুরো সবকিছু নিয়ে কথা দিতে পারতেছি না, বাট সাথে থাকার জন্য ধন্যবাদ। আর কারো যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে এখানে কমেন্ট করতে পারেন, এবং ইনবক্স তো করতেই পারেন। তো ওপেন, সব কমিক লাভারদের জন্য একটা ওপেন প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ এভরিওয়ান। হায়ার হওয়ার জন্য আসবে ভাই, আপনি বলছেন কাউকে হায়ার করতে পারেন না, এখন আমাকে হায়ার করেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, যারা আঁকতে চান, যারা চান যে কমিক্স আমার ধ্যান জ্ঞান, এটাই আমার বেঁচে থাকা, শ্বাস নেওয়া এবং জীবন দিয়ে দিব কমিক্স নিয়ে, তারা আমার সাথে আলাপ করতে পারেন। কিন্তু কেউ যে মনে হয় যে কিছু করতেছি না, যাই একটু কমিক্স দেখে আসি, দরকার নেই, না থাকেন, কিন্তু সেটা মেবি ঢাকা কমিক্স না, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।